সো এআই টুল দিয়ে তো অ্যাপ সবাই বানাতে পারে, কিন্তু একটা অ্যাপ আপনার ক্লডের মতো টুল দিয়ে খুব ভালোভাবে একজন প্রফেশনাল মানুষের মতো করে, একজন সিনিয়র ডেভেলপারের মতো করে, ওভারঅল স্ট্রাকচার ঠিক মতো করে, স্কেলেবলভাবে একজন নন কোডার হিসেবে কীভাবে করে বানানো যায় সেটা যদি জানতে চান তাহলে ডেফিনেটলি আপনার এখন এই ভিডিওটা দেখা উচিত। সো লেটস ডাইভ ইন। আমরা কথা বলতেছি যেটা নিয়ে, সেটা হচ্ছে যে অ্যাপ বানানো যায় অবভিয়াসলি ক্লড দিয়ে, কিন্তু সঠিকভাবে অ্যাকচুয়ালি কীভাবে বানানো উচিত। এবং এই ভিডিওটা আমি বানাচ্ছি হচ্ছে ধরেন আমার ওভারঅল এক্সপিরিয়েন্সের মাধ্যমে, যেখানে আমি অনেক অনেক ঘন্টা স্পেন্ড করে নষ্ট করে ফেলছি, অনেক অনেক টোকেন খরচ করে ফেলছি, জাস্ট বিকজ আমি রাইট স্টেপটা ফলো করে নিই। মাঝে মধ্যে এরকম হয়েছে সিকিউরিটি ভালনারেবিলিটি হয়েছে, মাঝে মধ্যে যেটা হয়েছে যে জিনিসপত্র স্কেলেবল ছিল না, তৈরি করতে করতে জিনিসপত্র স্লো হয়ে গেছিলো। এই সব ভুলগুলো করে করে আমি শিখছি যে কীভাবে করে আসলে রাইটভাবে একটা প্রোডাক্ট ডেভেলপ করা যায় নন কোডার হিসাবে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আপনি নন কোডার, আমি নিজে কোডিংয়ের কিছুই জানি না। সো সো আমার মতে তাহলে কীভাবে করা উচিত, রাইট স্ট্রাকচারটা কী, এবং রাইট স্ট্রাকচারটা করলে আমি আরেকবার বলতেছি আপনার প্রচুর কম টোকেন খরচ হবে, আপনার অনেক সময় বাঁচবে, আপনার সিকিউরিটি অনেক ঠিক থাকবে, এবং আপনার ওভারঅল প্রোডাক্টটা স্কেলেবিলিটি জায়গা থেকে চিন্তা করলে অনেক ইনশাল্লাহ সামনে স্কেলেবল হবে। সো স্টেপগুলো কি সেটা নিয়ে একটু কথা বলি বিফোর উই মুভ ফরওয়ার্ড। আচ্ছা, নেক্সট স্টেপে যাই, তারপরে বলি এই পুরো ভিডিওতে কিন্তু কোনো ক্লডের কোনো কিছু দেখানো হচ্ছে না, কোনো কিছু ডেভেলপ করা হচ্ছে না, কিন্তু এটা কিন্তু একদম মানে খুব মেজর একটা ফাউন্ডেশনাল একটা ভিডিও। হ্যাঁ, মানে খুবই ফাউন্ডেশনাল। এই ফাউন্ডেশন যদি ঠিক থাকে, তারপরে আমরা যখন ক্লডে গিয়ে কাজ করব তখন দেখবেন জিনিসপত্র খুবই স্মুথলি হচ্ছে, খুবই খুবই গুছানোভাবে হচ্ছে। ওকে, সো এক্সপেকটেশনটা আমি রাইটভাবে আগে থেকে সেট করে ফেলি। অলরাইট, শুরুটা কেন এত জরুরি, হ্যাঁ, বা ফাউন্ডেশনটা কেন একটা জরুরি সেটা নিয়ে একটু যদি আমি কথা বলি। প্রথমে তিনটা, আমি একটু দেখে নিই আমার ভিডিওটা ঠিক মতো আসতেছে কিনা। আচ্ছা, আসতেছে। সো প্রথম তিনটা ধাপে কোনো মানে কোনো কোডই আমরা লিখবো না। ওকে, এই যে এখানে যেটা আমি বলতেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে কোড লেখার আগে আমরা যখন একটা প্রোডাক্টের কথা চিন্তা করি, প্রথমে আমাদের মাথায় কী আসে, প্রোডাক্টটা ডেভেলপ করার জায়গা থেকে যে আমাদের কোড লিখতে হবে, কিন্তু প্রথম তিনটা ধাপের আশেপাশে কিন্তু কোনো কোড নাই। এটা কিন্তু আপনার বুঝতে হবে। সো তাহলে মানে স্টেপগুলোতে কী কী আছে সেটা একটু যদি বলি। প্রথম তিনটা ধাপের প্রথমে হচ্ছে আমরা চিন্তা করব, সবার প্রথম স্টেপে আমরা খালি চিন্তা করব, দ্যাটস ইট। সেকেন্ড স্টেপে আমরা ফাউন্ডেশন তৈরি করব। থার্ড স্টেজে আমরা ডিজাইন করব, তারপরে ফাইনালি হচ্ছে বিল্ড করা শুরু করব। এখন স্টেপগুলো নিয়ে যদি আমি ডিটেলসে চলে যাই, সবার প্রথমে যে স্টেপটা সেটা হচ্ছে কি, চিন্তা করার স্টেপ। ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সেটা একটু বলি। চিন্তা করা বলতে বোঝাচ্ছে আমাদের স্কোপ ঠিক করা। হ্যাঁ, যে আমরা কি প্রোডাক্ট বানাতে চাইতেছি, এটা কি আমরা এক লাইনে, এই যে এক লাইনে কি সহজে আমি বুঝাতে পারি, হ্যাঁ, লিখে ফেলতে পারি। তারপর আমাদের বুঝতে হবে যে, সো আমি বলতে চাচ্ছি যে এক লাইনে বোঝানো দরকার যে আমি প্রোডাক্টটা কী বানাবো। আমি এই পুরো এক্সাম্পলের জায়গা থেকে আমরা চিন্তা করি যে আমরা হয়তো বা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং টাস্ক ম্যানেজমেন্ট টুল বানাবো, যেখানে হয়তো বা মাল্টিপল প্রজেক্টস থাকবে। উদাহরণ দিয়ে একটা আমাদের ওয়েবসাইট ডেভেলপ করবো, রাইট, ওয়েবসাইট লঞ্চ করবো, এটা হয়তো আমাদের প্রজেক্ট, এবং ওইটার আন্ডারে মাল্টিপল টাস্ক থাকবে। যেমন ধরেন ডিজাইন করতে হবে, তারপরে কোড করতে হবে, তারপরে লাইভে যেতে হবে, তারপরে টেস্ট করতে হবে, ইউজার এঙ্গেজ করতে হবে, অ্যানালিটিক্স এঙ্গেজ করতে হবে, এরা রাইট, অনেক কিছু। সো এগুলো কি, এগুলো হচ্ছে টাস্ক। তো আমি যদি চিন্তা করি যে আমাদের একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল বানাবো যেটার মাধ্যমে আমরা টাস্ক ম্যানেজ করবো, এটা কিন্তু এক লাইনে বলতে পারতেছি। সো আপনার যে আইডিয়াটা আছে এটাকে আপনি এক লাইনে অ্যাটলিস্ট বলতে পারেন। এক লাইনে যদি না বলতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আইডিয়াটা আপনার নিজের কাছে ক্লিয়ার না। হ্যাঁ, আমি ক্লিক করলে বারবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছে। এরপরে সো এক লাইনে যখন আমি বলে ফেলতেছি যে আমার প্রোডাক্টটা কী বা যেটা বানাতে যাচ্ছি, তারপরে যেটা বলা উচিত যে এটার মেইন ইউজার কে, এটা আসলে প্রতিদিন কে ইউজ করবে বা প্রায় কে ইউজ করবে, সেটা কিন্তু আমাদের যাচাই করে চিন্তা করা উচিত। হ্যাঁ, এবং আর সে বারবার কেন এই কাজটা করবে, সে কেনই বারবার আমাদের এই অ্যাপে আসবে, কেন আসবে সেটা কিন্তু ঠিক করা দরকার। ওকে, সো প্রথম ভিশন এ কী কী থাকবে না সেটাও কিন্তু আবার লিখে ফেলা দরকার। যে ভিশন বলছি, ভার্সনে। ফর এক্সাম্পল, আমি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের কথা বললাম, হয়তোবা আমি উদাহরণ দিতেছি, হয়তোবা প্রথম ভার্সনে কোনো ইউজার কমেন্ট করতে পারবে না, আমি এটা হয়তো বা লিখে ফেললাম। অথবা কোনো হয়তো বা আমরা ডেডলাইন দিতে পারবো না, আমি এমনি বলার জন্য বলতেছি। সো প্রথম ভার্সনে কী থাকবে এটা যেমন লেখা উচিত, একই রকমভাবে প্রথম ভার্সনে কী কী থাকবে না সেটাও কিন্তু লেখা উচিত। ওকে, সো আই হোপ আই কুড এক্সপ্লেইন। প্রথম ধাপটা মানেই হইতেছে চিন্তা করা। এবার সেকেন্ড ধাপে যদি আমি চলে আসি, সেটা হচ্ছে যে ডোমেন মডেল তৈরি করা। ডোমেন মডেলটা এইটা একটু টেকনিক্যাল একটু ব্যাপার, সেটা একটু আমি এক্সপ্লেন করার ট্রাই করি। আমরা একটু আগে কী বলতেছিলাম যে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, এবং আমাদের একটা প্রজেক্টের আন্ডারে হচ্ছে টাস্ক থাকবে, টাস্ক, এবং প্রতিটা টাস্কের সাথে হয়তো একটা মানুষ অ্যাসাইন থাকবে, টাস্কের সাথে আবার ডেডলাইন থাকবে, রাইট। এই দেখেন, একটার সাথে কিন্তু জিনিসপত্র জড়িত, তাই না, কানেকশন আছে কিন্তু।
এই কানেকশনগুলোকে আপনি বুঝতে পারতেছেন, সেই জিনিসটাকে গুছায় নিয়ে আসতে হবে। সো দেখেন এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার অ্যাপের আসল জিনিসগুলো কী কী, আর সেগুলো একটা আরেকটার সাথে কীভাবে জড়িত। এই জড়িত এখানে লিখছি আমি যদিও, কিন্তু আপনি যদি পড়েন আপনি এটা পড়তে পারেন কানেক্টেড, হ্যাঁ, যে সংযুক্ত, হ্যাঁ, কীভাবে হয়ে থাকে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সো এন্টিটিগুলো মানে সিস্টেমের জিনিসগুলো লিখে ফেলতে হবে, রাইট? একটা একটার সাথে কীভাবে জড়িত সেটা ডেফিনেটলি লিখে ফেলতে হবে। এবং যে নামগুলো সব জায়গায় ব্যবহার করবেন সেগুলো একটা 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 জায়গাতে একটু প্রভাবে গুছিয়ে নিয়ে আসতে হবে। যেমন টাস্ক, এটাকে টাস্কই বলবো, এটাকে আমি অন্য কোনো নামে রাখবো না। ফর এক্সাম্পল প্রজেক্ট, এটাকে আমি প্রজেক্ট নামেই রাখবো, এটা আমি অন্য কোনো নামে রাখবো না। এটা মাইলস্টোন রাখবো না, এটাকে আমরা কী নামে রাখবো? প্রজেক্টই রাখবো, হ্যাঁ। সো এরকম কোন জিনিসকে আমরা কী রাখতেছি সেটা হয়তো একটু আমরা চিন্তা করে দেখতে পারি। বাই দ্য ওয়ে, এই যা যা বলতেছি এই প্রতিটা স্টেপ নিয়ে কাজ করার জন্য এক একটা প্রম্পট আছে। এই সবগুলো প্রম্পট কিন্তু আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। সো কোনো সমস্যা নেই। এই চিন্তা করতে আপনাকে হেল্প করবে এরকম প্রম্পট আছে। এই ডোমেইন মডেল আপনার তৈরি করবে এরকম একটা প্রম্পট আছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, হ্যাঁ। এগুলো সব কিছু নিয়ে আপনার এটা সব কিছুর প্রম্পট আমি ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিব। অলরাইট, স্টেপ নাম্বার 3-তে আসি। বড় সিদ্ধান্তগুলো আগে নেওয়া, হ্যাঁ। যেই সিদ্ধান্তগুলো পরে বদলানো কঠিন হবে, হ্যাঁ, সেগুলো চেষ্টা করেন যে আগে ঠিক করার। বড় জিনিসগুলো আগে ঠিক করুন। ডাটা আলাদা রাখুন, কোন মডেল ইউজ করবেন, ইউজার রোলস কী কী হবে, প্রতিটা চেষ্টা করবেন লিখে রাখতে। আর এর বদলে কোনো অসুবিধাটা মেনে নিচ্ছেন সেটাও লিখে রাখবেন। আমি এবার একটু এটা উদাহরণ দিয়ে হয়তো বা এক্সপ্লেন করলে জিনিসটা আপনার বুঝাইতে সুবিধা হবে। সো ডেটা আলাদা রাখা মানে হচ্ছে যে আমাদের ডেটা কোন ডেটা আমাদের কোথায় রাখতে হবে সেটা একটু আমরা যদি বুঝি তাহলে আমরা ওটা ডিফাইন করে দেবো। ধরুন হচ্ছে আমি বলতেছি আমার ডেটাটা আমাদের ডাটাবেসে থাকবে, রাইট? এটা আমি হয়তো ডিফাইন করে দিলাম। আমার হচ্ছে ওভারঅল কোন মডেল নিয়ে কাজ করবো, রাইট? ওইটা আমি হয়তো একটু ডিফাইন করে দিলাম। ইউজার রোল মানে কত টাইপের ইউজার হতে পারে, আমাদের কি অ্যাডমিন ইউজার থাকবে, আমাদের কি হচ্ছে রেগুলার ইউজার থাকবে, আমাদের কেমন ইউজার থাকবে যে কোনো চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র ভিউ করবে, তাই না? সো কিছু তো আমি শিওর আপনাদের ধারণা আছে। তো এইগুলো চেষ্টা করবেন প্রথম দিকে লিখে ফেলার যদি সম্ভব হয়, রাইট? যেটা না জানবো আমরা জানি না, কোনো সমস্যা নেই, বাট যতটুকু আমি জানি অ্যাটলিস্ট চিন্তা করবো। দেখেন মানে এখনও কিন্তু আমরা কোডে হাত দিইনি, তার মানে এখনও একটু আমার ব্রেন স্টর্মিং সেশনে আছে, এখন আমি বোঝার চেষ্টা করতেছি কী করতেছি না করতেছি, ওগুলো নিয়ে কথা বলতেছি। সো এই টাইমটায় মানে এই স্টেপে আপনি যদি এই টাইমটা দেন দেখবেন সব কিছু সুন্দর করে আর গুছানো হয়ে আসবে, হ্যাঁ। আচ্ছা, তো এইগুলো করতে করতে দেখেন এখানে বলতেছে এর বদলে কোন অসুবিধাটি মেনে নিচ্ছে সেটাও লিখে রাখুন। তো কীরকম একটা অসুবিধা দেখেন, আপনি যখন হচ্ছে কাউকে ভিউ অ্যাক্সেস দিচ্ছেন এবং ওইখানে হয়তো লজিক থাকতেছে ভিউ মানে কি প্রাইভেট ভিউ না পাবলিক ভিউ। প্রাইভেট ভিউ মানে হচ্ছে যে এই লিঙ্কটা শুধুমাত্র যে ইউজার তার হয়তো বা লগ ইন করে দেখতে হবে। পাবলিক ভিউটা মানে এটা কি? পাবলিক ভিউ মানে যে কেউ এটা দেখতে পারবে, তাই না? রাইট। এটা কিন্তু একটা অসুবিধাও আছে, তার মানে আল্লাহর দুনিয়া সবাই দেখতে পারবে, হয়তো বা ওই মানুষের কম্পিটিটরও দেখতে পারবে। তো এখানে হয়তো বা প্রাইভেসি ইস্যু আছে। সো আর ইউ ওকে উইথ দ্যাট প্রাইভেসি ইস্যু, এটা কিন্তু লিখতে হবে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আর কি। হয়তো বা আপনার কোনো একটা অ্যাপ বানাচ্ছেন যেখানে একটা হয়তো বা ওই অ্যাপে হয়তো বা আপনার এআই ইন্টিগ্রেশন থাকতেছে। আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি। আবার হয়তো বা আপনি ওই এআই দিয়ে আপনি হয়তো বা অনেক ভালো একটা মডেল ইউজ করতেছেন এবং যার মাধ্যমে আপনি ইমেজ জেনারেট করতেছেন এবং ওইটার হয়তো বা টোকেন ইজ ভেরি এক্সপেন্সিভ। তো ইউ হ্যাভ টু বি ওকে উইথ ইট। তো ইভেন দো দ্য টোকেন্স আর এক্সপেন্সিভ, আপনার আপনি যে ওইটাতে ওকে যে কোয়ালিটি আমরা মেনটেন করবো, হ্যাঁ, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজেশন হবে না, এটা কিন্তু আপনার লিখে ফেলতে হবে। তখন কিন্তু ক্লড বা যে কোনো এআই টুল আপনার প্রোডাক্টটা ডেভেলপ করবে, সে জানে আপনি বলছেন অলরেডি যে টোকেন নিয়ে কোনো কম্প্রোমাইজ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। তোমার যত ইচ্ছা টোকেন খরচ করো, যত ইচ্ছা টাকা যায়, কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না। সে তখন প্রোডাক্টটা বানাবেই ওই জিনিসটা কোয়ালিটির কথা মাথায় রেখে, নট হচ্ছে টাকা সেভিংয়ের কথা থেকে মাথায় রেখে। আবার যদি আপনি টাকা সেভিংসের কথা চিন্তা করেন, সে ওইরকমই কিছু একটা প্রোডাক্ট বানাবে যেখানে হচ্ছে আপনার টাকাটা সেভ করাটা বেশি ইম্পর্টেন্ট। আমি আমার রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে এখনই আরেকবার একটু বলি। আমি সেদিন হচ্ছে একটা ইমেজ এডিটিং টুল বানাইতেছিলাম। তো ইমেজ এডিটিং টুলটা দুইটা মডেলে কাজ করতেছিল। একটা হচ্ছে যে ক্যানভার মতো সব কিছু ডেস্কটপেই থাকবে এবং ওইখানে আপনার শুধুমাত্র ইউজ হবে আপনার ডাটাবেস, আপনার আপনার হোস্টিং অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, রাইট? তো সব কিছু হচ্ছে কম্পিউটিং পাওয়ার খরচ হচ্ছে। আরেকটা উপায় ছিল যে এআই দিয়েই পুরোটা করা। তো এআই দিয়ে যখন পুরোটা করব তখন কিন্তু আপনার টোকেন খরচ হচ্ছে, আর যখন আমি হচ্ছে সব কিছু কম্পিউটারের ভিতরে করতেছি তখন কিন্তু কম্পিউটার পাওয়ারটা খরচ হতেছে। সো আমার ওটা বলা দরকার। আমি যখন বলছি যে তুমি এইভাবে করো তখন কিন্তু সে এইভাবেই করছে। আমি যখন বলছি এটাতে আমি কম্প্রোমাইজ করতে চাই না, সে কিন্তু তখন ওইভাবে করে বানাইছে।
আই হোপ আমি কিছুটা বুঝাতে পারছি যে যেই অসুবিধাটা আপনি মানতে রাজি আছেন সেটা কিন্তু বলে রাখার দরকার। আচ্ছা, গেল। এরপর যেটা হচ্ছে যে ফাউন্ডেশন তৈরি করব। ওকে, ফাউন্ডেশনটা তৈরি করব। ফাউন্ডেশন তৈরি জায়গা থেকে ফাউন্ডেশন বলতে আমরা কী বোঝাচ্ছি, যে একটা বেসিক কাঠামো দ্বারা করানো, আর আপনার এআই টুল যে রুলসগুলো, যেই রুলস ফাইল মেনে চলবে সেটা লিখে ফেলা। হ্যাঁ, এগুলো গোছানো, ফিচার বেসড ফোল্ডার স্ট্রাকচার বানানো, রুলস ফাইলটা লেখা, রাইট, যে নিয়মকানুন এটা এরকম করবো এরকম করবো, রাইট। ফিচার বানানোর আগে মোটামুটি হচ্ছে এই ফাইলটা গুছানোর জায়গা থেকে কমিটমেন্ট নেওয়া। তো মানে সরি, এই ফিচার বানানো শুরু করার আগে খালি কাঠামোটা একবার কমিট করে না, কমিট করে নেওয়া মানে এগেন আমি নন ডেভেলপার, তো আমি বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যদি গিটহাব কানেক্টে থাকে তাহলে আপনি কমিট করে রাখলেন, একটা ব্যাকআপের মতো করে থাকলো। আমি যদি ইজি ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করি, গেল। তো এইটা আমি একটা এক্সাম্পল অ্যাকচুয়ালি আপনাকে না দেখালেই না, আমি যদি এখন একটা এক্সাম্পল দেখাই, সো লেট মি শো দিস এক্সাম্পল। তো এই ফাউন্ডেশনটা যখন এগেন এইটার একটা প্রপার প্রম্পট আছে, প্রম্পটটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখতেছি। এইটা আপনি যখন ফাউন্ডেশনটা ডেভেলপ করবেন তখন কিন্তু এই ফাউন্ডেশনটা দেখতে এরকম হতে পারে, দেখেন, রাইট। সো ক্লড মানে যে কোনো প্রজেক্টে claude.md এর ফাইলটা ডেফিনেটলি থাকে, রাইট। তারপর হচ্ছে দেখেন এই ফোল্ডার করে সে কিন্তু আপনার গুছায় ফেলছে। হ্যাঁ, ডকুমেন্ট দেখেন, আর্কিটেকচার, তারপরে এবং এই ফোল্ডার করছে, সাব ফোল্ডার করছে, প্রতিটা ফোল্ডার আন্ডারে যখন যেই আপনার ফাইলটা দরকার, .md ফাইল দরকার, সেগুলো বানাইছে। মানে হচ্ছে কীরকম, আমি যদি দু একটা বলি, মানে বিলিং রিলেটেড সব ইনফরমেশন এই ফাইলে থাকতেছে। হ্যাঁ, আর ডাটাবেস রিলেটেড সব ইনফরমেশন এই ফাইলে থাকতেছে। সিকিউরিটি রিলেটেড সব কিছু এখানে থাকতেছে। এটা হচ্ছে রোড ম্যাপ, মানে হচ্ছে প্রোডাক্টটা আপনার কীভাবে বিল্ড হতেছে, প্রথমে ভার্সন 1, ভার্সন 2, তারপরে হচ্ছে লাইভ করা হচ্ছে, তারপরে টেস্ট করা হচ্ছে, সিকিউরিটি, পেমেন্ট, গেটওয়ে ইন্টিগ্রেশন। এই যে দেখেন, আমি বলতে বলতে এখানে কিন্তু লেখা আছে, দেখেন, প্রথমে এইটা হবে, তারপরে এটা হবে, তারপরে সিকিউরিটি, তারপরে বিলিং, তারপরে টেস্টিং। হ্যাঁ, এরকম কিন্তু সেই বলে দিছে, রাইট। এগুলো হচ্ছে রিলেটেড ডক্স। আর ফেজ 1, 2, 3, 4ও এখানে কোথাও না কোথাও লেখা আছে, আমি 100% শিওর। এই যে দেখেন, ফেজ, মাইলস্টোন, আউটকাম সব কিছু লেখা আছে। তো দেখেন ফাউন্ডেশনটা কিন্তু সেই তৈরি করে ফেলছে। ফাউন্ডেশন কিন্তু কোনো কিছু করতে হবে না, আপনার কিন্তু ডেভেলপ করতে হবে না, আপনার কিছু বানাইতে হবে না, কিন্তু এটা অ্যাটলিস্ট আপনার জানা দরকার যে এইরকম একটা ফাউন্ডেশন তৈরি করা উচিত, তাই না? এরকম একটা ফোল্ডার সুন্দর করে অর্গানাইজ করে রাইটভাবে রাইট জায়গায় ফাইল রাখা, এটা যে করা উচিত সেইটাই ভাই আমি জানতাম না। পরে যখন শিখছি তখন মনে হচ্ছে হায় আসলেই তো এরকম করে অর্গানাইজ করে রাখা উচিত, তাই না? ওকে, গেল। সো আই হোপ আই কুড এক্সপ্লেন এই ফাউন্ডেশন তৈরি করা বলতে আমি কি বুঝাইতেছি। হ্যাঁ, ডেটা ঠিক করা, রাইট। একটা ফিচার লেখার আগে আপনার ডেটাটা দেখতে কেমন হতে পারে সেটা ঠিক করা, প্রতিটা এন্ট্রির জন্য টাইপ লেখেন, সেই অনুযায়ী ডেটাবেস টেবিল বানান, সাথে ডেটা আলাদা করে রাখার নিয়ম। আমি আসতেছি এটা বলতে, আমি কীভাবে হচ্ছে আমি একটু পড়ে নিই। খালি আর স্বাভাবিক দুই অবস্থাতে সিড ডেটা দিয়ে রাখুন। আচ্ছা, আমি আবার বলতেছি, এটা আপনার এআই টুল দিয়ে কিন্তু করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এখানে কী কী আছে। আমরা যখন কোনো একটা অ্যাপ নিয়ে চিন্তা করি, অ্যাপের ভিতরে যেই ডেটা থাকে ওটা তো কোনো জায়গায় স্টোর হতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ডেটাবেস। আমি শিওর ইউ নো দিস। এখন ডেটাবেসগুলো কিন্তু সাধারণত টেবিলের মতো দেখতে, ওই এক একটা টেবিলে কী কী ইনফরমেশন যেতে পারে সেই জিনিসটা হয়তো বা আইদার আপনার ইনফরমেশনটা দেওয়া উচিত, অথবা এআই টুলের সাথে কথাবার্তা বলে আপনাদের এআই টুলের সাথে কথাবার্তা বলে একটা ডিসিশনে আসা উচিত যে ও আচ্ছা, তার মানে আমাদের এই টাইপের টেবিল থাকতে পারে, এবং আমাদের এই টেবিলের সাথে টেবিলের কোন টাইপের রিলেশনশিপ থাকা উচিত এটা কিন্তু আমাদের বুঝতে হবে, অথবা এআই এর সাথে কথাবার্তা বলে আমাদের এটা অ্যাটলিস্ট ডিসিশনে আসতে হবে। কীরকম, আমি একটা উদাহরণ দেওয়ার ট্রাই করি। হয়তো বা আমি আবার ওই যে আমাদের এক্সাম্পলে চলে যাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট আর টাস্ক ম্যানেজমেন্ট টুল। তো হয়তো বা একটা টেবিল আছে ইউজারের, যে ইউজারের আইডি কি, ইউজারের ইমেল অ্যাড্রেস কি, ইউজারের নাম কি, ইউজারের ইউনিক আইডিটা কি, ওটার সাথে হয়তো বা কানেক্টেড আবার পেমেন্ট রিলেটেড সব কিছু ইস্যু। আবার পেমেন্ট রিলেটেড ইস্যুর সাথে আবার হয়তো বা কানেক্টেড যে আপনার 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 হয়তো বা স্যাসের 2টা বা 3টা হচ্ছে আপনার পেমেন্ট লেয়ার আছে, তাই না? এটা কি বলবো আমরা, বলে না যে যে কম খরচ, একটা হলো মিডিয়াম খরচ, একটা এক্সপেন্সিভ, তাই না? তো এইগুলো তো কানেক্টেড হইতে হবে, তাই না? যে দেখেন তাহলে ইউজারের সাথে পেমেন্ট কানেক্টেড, পেমেন্টের সাথে হয়তো আবার আপনার প্রোডাক্টের ক্যাটাগরি কানেক্টেড, তাই না? এরকম আরও অনেক কিছু কানেক্টেড হতে পারে। তো ওভারঅল একটা ডেটাবেস দেখতে কেমন হতে পারে, এবং ওটার ভিতরে কী কী ডেটা থাকতে পারে, এবং একটা ডেটাবেসের সাথে কীভাবে কানেকশন থাকতে পারে, এই জিনিসটা কিন্তু আপনাকে আগে একটু গুছায় নিলে ভালো।
এটাকে 100% করা একদম বাধ্যতামূলক না, কিন্তু যতটুকু পারবেন গুছায় নেবেন। ভাই আমি আবার বলতেছি, আমরা এখন ফাউন্ডেশনাল জিনিসপত্র করতেছি, ফাউন্ডেশনটা যতটুকু পারবো আমরা গুছায় নেব, না পারলে নাই, ওটা আমরা তখন করে ফেলতে পারবো করতে করতে। এই পর্যায়ের পর তারপরে হচ্ছে আমরা ডিজাইনে চলে যাব এবং মক আপ বিল্ড করা শুরু করব। সো এই সব ইনফরমেশন নিয়ে আমরা যা যা করলাম এগুলো সব কিছু নিয়ে, এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট স্টেপ আছে প্ল্যানিং করা, এবং প্ল্যানিংয়ের ডকুমেন্ট রেডি করা। এটার জন্য পুরো আলাদা আমার একটা সেকশন থাকতেছে অথবা ভিডিও থাকতেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট ভালো আমি এখানে বলে রাখি। তো এই সব কিছু ফাইল নিয়ে তারপর আমরা কী করবো, আমরা ডিজাইন চলে যাব, হ্যাঁ, এবং মকআপে তো চলে যাব। সো ডিজাইনের জায়গা থেকে ক্লড আমি একটু দেখাতে পারি কিনা আপনাদেরকে এখনই। ডিজাইনের জায়গা থেকে আপনার সো let me see claude.ai-design, এই যে claude.ai-design, এখানে আসলে কিন্তু আপনি ডিজাইনটা অ্যাটলিস্ট করা শুরু করে দিতে পারেন, রাইট? আর আপনি যদি ফিগমা ইউজ করেন, আপনি ফিগমা ইউজ করা শুরু করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট এখন এখানেই আপনার ডিজাইনগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। মানে আমি আরেকবার একটু গুছায় বলার চেষ্টা করি। সো ফুল ফ্লেজেড অ্যাপ যখন আমরা চিন্তা করি, ওইখানে তো ডাটাবেস থাকবে, ওইখানে হোস্টিংয়ের সব কিছু থাকবে, ওইখানে অনেক টাইপের ফাইল থাকবে, অনেক কিছু থাকবে, ব্যাক এন্ডে অনেক কিছু থাকবে, রাইট? ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, অনেক কিছু থাকবে। তো এই ডিজাইনের জায়গা থেকে যদি আমরা যদি এই পুরো জিনিসটাকে আগে ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে না তখন আমরা বুঝতে পারবো যে ও আচ্ছা, তাহলে ব্যাক এন্ডে কী কী জিনিস হতে পারে, অথবা আসলে অ্যাপটা কীরকম করে কাজ করা হতে পারে। কারণ ডিজাইনটা করা হয়ে গেলে তখন আমাদের মাথা আরও খুলে যায় যে ও আমি তো এরকম চাই না, আমি ওরকম চাই, তাই না? আমি তো টাস্কের সাথে কমেন্ট শুধু চাই না, আমি টাস্কের সাথে কমেন্ট, যে এই কমেন্টটা হচ্ছে আবার হয়তো ইন্টিগ্রেটেড থাকবে আমাদের স্ল্যাকের সাথে, এটা আমি চাই। তো এই জিনিসটা আপনি ডিজাইন যখন হয়ে যাবে তখন আপনি এই জিনিসটা ধরতে পারবেন, তার আগে ধরতে পারবেন না। এই কারণে প্রথমে আপনি চেষ্টা করবেন ডিজাইনটা করে ফেলতে, আইদার ফিগমাতে অথবা claude.design-এ, অ্যাটলিস্ট ফ্রন্ট এন্ডের সাইড থেকে জাস্ট HTML থাকলো, মকআপের মতো করে থাকলো, ক্লিক করে আপনি এদিক যেতে পারেন, ওদিক যেতে পারেন, তাহলে হয়তো ভালো হবে। আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো বা আপনাদের জন্য সবচেয়ে হেল্প করবে, রাইট? সো লেট মি শো ইউ এন এক্সাম্পল, শুধু এত কিছু না বলে, তাহলে ইউ উইল হ্যাভ এ রিয়েল গুড আইডিয়া অফ হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট। সো আমার একটা অ্যাপ আছে, আই হোপ আম ওপেনিং দ্য রাইট অ্যাপ। সো আমার একটা অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনি থাম্বনেল ডিজাইন করতে পারবেন। ওয়েল, দ্যাটস জাস্ট ওয়ান অফ দ্য ফিচার। সো দেখেন, আমি ওই অ্যাপটা ফুল ফ্লেজেড বিল্ড করার আগে আমি একটু আপনাদেরকে দেখাই এটা। ইজ দিস দ্য রাইট ওয়ান? দিস ইজ দ্য রাইট ওয়ান, ইজ এ মার্কআপ। আমি আপনার একটা সেকেন্ড ভাই, আমি দেখাইতেছি আপনাদেরকে। আই থিঙ্ক উই আর অলমোস্ট দেয়ার, হ্যাং অন সেক। আমি রাইট ফাইলে আছে কিনা সেটা একটু আমি দেখতেছি, গিভ মি জাস্ট ওয়ান মোমেন্ট। রাইট, ইয়া, আই থিঙ্ক আই এম শোয়িং ইউ দ্য রাইট থিং। সো আমি এটা আপনাকে যদি প্রেজেন্ট করি, প্রেজেন্ট ফুল স্ক্রিন, ওকে। সো এইটা পুরোপুরি আমার অ্যাপে ডেভেলপ করার আগে আমি কিন্তু আগে একটা মকআপ তৈরি করছি, যে আচ্ছা এইটা দেখে আমি বুঝতেছি যে আমাদের হয়তো ডিজাইনটা কীরকম হতে পারে। আমি থাম্বনেল ডিজাইনের জায়গা থেকে ও বলতেছে যে আমি এখানে আগে প্রম্পট লিখবো যে আমি এটা চাই, রাইট? লাইক ফর এক্সাম্পল, design a thumbnail for my next video where I talk about how to use Claude, right? So হয়তো আমি আমার প্রম্পটটা এখানে লিখলাম, তারপরে পিক কনসেপ্টে দিলে আমি হয়তো পিক কনসেপ্টে আসবে, অথবা আমি এখানে ক্লিক করলাম যে এটা দিয়ে আমি ট্রাই করতে চাই, রাইট? ট্রাই ক্লিক করলে তখন হয়তো আমাদেরকে এইভাবে ডিজাইনটা দেখালো, রাইট? যে এই কনসেপ্ট আসছে, এই 4টা কনসেপ্ট রেডি হয়েছে, আলাদা আলাদা মার্ক আছে, তার মধ্যে হয়তো আমার এইটা হয়তো পছন্দ হয়েছে, আমি ক্লিক করলাম, এটা দিয়ে আরও 6টা ইমেজ জেনারেট হলো, এবং দেখেন সে ইমেজ জেনারেট করতেছে, অনেক কিছু করতেছে, এবং এই যে দেখেন ইমেজটা জেনারেট হয়ে গেছে। এই পুরো জিনিসটা কিন্তু ফাইনাল অ্যাপ না, এটা কিন্তু একটা ফেক অ্যাপ বানাইছে সে। বাট এইখানে এইটা দেখে আমি বুঝতে পারলাম যে ও আচ্ছা, প্রথম স্টেপে কী থাকবে, তারপরের স্টেপে কী থাকবে, রাইট? এটা হলো প্রথম স্টেপ। হ্যাঁ, তারপরে এখানে সিলেক্ট করব, তারপরে এখানে কনসেপ্ট পিক করব, আমি চাইলে এখানে সাইজ দিতে পারি, আমি চাইলে এখানে স্টাইলটা কেমন হতে পারে, এটা যে এমন দেখতে হইতে পারে, এটা কিন্তু আমি অ্যাটলিস্ট দেখলাম। তো এইখানে তখন আমি বুঝলাম যে না, আমার আসলে সবুজটা পছন্দ হচ্ছে না, তাহলে আমি চেঞ্জ করলাম, রাইট? তো আই হোপ আমি এক্সপ্লেন করতে পারতেছি আমি কী বলতেছি। তারপর আমি জানি যে এখানে ক্লিক করলে এটা হয়তো সেকেন্ড স্টেপ আসবে। সো ডিজাইনটা করে ফেললে অথবা মকআপটা করে ফেললে কিন্তু আপনার যেটা হবে যে ইউ উইল গেট এ রিয়েলি গুড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দ্য ফাইনাল অ্যাপ মাইট লুক লাইক, অ্যান্ড আপনার এই মাঝখানে যদি কোনো কিছু চেঞ্জ করতে, আপনি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। এনিওয়ে, এইটা যখন আপনি ডিজাইন করে ফেলবেন, আপনার যখন একটা মকআপ রেডি হয়ে যাবে, আপনি কাইন্ড অফ সর্ট অফ জানেন যে আপনার অ্যাপটা কীভাবে করে কাজ করবে, কোথায় ক্লিক করলে কী হবে না হবে। তারপর আমরা কী করে ফেলি জানেন? তারপরে আমরা বলে ফেলি যে ভাই, বিল্ড মি দিস অ্যাপ। এই একটা লাইন খুবই
বাজে একটা লাইন, এটা আপনার কখনো কোনো এআই ডেভেলপার টুলকে দেওয়া উচিত না। এই যে আপনি এতক্ষণ ধরে আপনি আপনার হচ্ছে প্ল্যান করলেন, সব কিছু দেখলেন, এরপর এই জিনিসগুলোকে ভেঙে ভেঙে একটা জিনিস নিয়ে আপনার ওকে একটা বানাইতে বলতে হবে। ফর এক্সাম্পল, আপনি বললেন যে ভাই তুমি হচ্ছে লগ ইন ইনফরমেশন রিলেটেড, লগ ইন রিলেটেড যা যা জিনিসপত্র আছে ওইটা আগে বানাও। এটা সে বানায় ফেলবে, তারপরে বলবেন এটা বানাও, তারপরে এটা বানাও, তারপরে এটা বানাও। আমি আবার বলতেছি, এটার জন্য আপনি ক্লডের হেল্প নিতে পারেন। আপনি বলতে পারেন ক্লডকে, ভাই আমাকে ফেস বাই ফেস প্ল্যান বানায় দাও। এবং হচ্ছে আপনি তারপরে বলতে পারেন যে এক্সিকিউট প্ল্যান 1, তারপরে বলতে পারেন এক্সিকিউট প্ল্যান 2, এক্সিকিউট প্ল্যান 3, এরকম করে আগাইতে পারেন। এবং আই ডু দ্যাট অল দ্য টাইম। সো এই একটা ভুল আমি আগে করতাম। আমি আগে বলতাম যে ভাই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আর একটা টাস্ক ম্যানেজমেন্ট টুল বানাও, বানাও প্লিজ বানাও। রং, ভেরি রং। সো এরকম করে প্ল্যান করে আমার এখন তাহলে আমি যদি বানাই, তাহলে আমি কী বলতাম যে ভাই তুমি শুধুমাত্র টাস্ক ম্যানেজমেন্ট টুলের স্পেসিফিকলি একটা সিঙ্গেল টাস্ক দেখতে কেমন হবে এবং ওটার ভিতরে ফিলগুলো কেমন হবে ওইটা বানাও, দ্যাটস ইট। ওইটা হলো হয় কি, ওর তখন একটা প্রপার কনটেক্সট থাকে যে সে একটা ছোট জিনিসই বানাচ্ছে এবং সে রাইটভাবে বানাবে। ওইখানে আর সে কোনো কম্প্রোমাইজ করবে না। কারণ আমি এর আগে বলছি আপনাদেরকে যে টোকেন কি বলে কনটেক্সট উইন্ডো থাকে, রাইট? 1 মিলিয়ন এখন কনটেক্সট উইন্ডো থাকে। সো ওই কনটেক্সটটা যাতে যে হারায় না, যাতে না ফেলে, এই কারণে একটা স্পেসিফিক টাস্ক দিয়ে একটা টাস্ক শেষ হলে তখন নেক্সটটাতে যাওয়া উচিত, নেক্সটটাতে যাওয়া উচিত, নেক্সটটাতে যাওয়া উচিত, নেক্সট ফিচার সাব ফিচার, নেক্সট ফিচার সাব ফিচার, এরকম করে প্রোডাক্টটা যদি বানান, দেখবেন আপনার প্রচণ্ড কম বাগ বের হবে, প্রচণ্ড কম বাগ বের হবে। এবং সে যেই জায়গাটা নিয়ে কাজ করবে, যে ফিচারটা বা সাব ফিচারটা নিয়ে কাজ করবে, সে খুব সুন্দর করে বানিয়ে দিবে আপনাকে, রাইট? এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ভাই ক্লড তো আছে অ্যান্ড এভরিথিং এলস, বাট আপনার একটু চেক করতে হবে এবং আপনি ক্লডকে দিয়েও চেক করতে পারবেন, সো একটা কাজ হয়ে গেলে আমার মতে আপনার যেটা করা উচিত, ইমিডিয়েটলি ক্লডকে দিয়েই জিনিসটাকে রিভিউ করা উচিত। ওরেই বলেন যে ভাই এটা রিভিউ করো, ওরেই বলেন ভাই এটা সিকিউরিটির কোনো ইস্যু আছে কিনা বের করো। ও টেস্ট করা হয়ে গেলে তারপরে আপনি একবার একটু দেখে ফেলেন, আপনার একটা টেস্ট দরকার। সব কিছু কাজ করতেছে কিনা, সব কিছু দেখতে আপনি যেরকম চান ওরকম কিনা, এই রিভিউটা করাটা কিন্তু খুব দরকার। তাহলে কী হলো, একটা লুপ হয়ে শেষ হয়ে আসলো, তাই না? যদি কোনো ফিডব্যাক থাকলে আপনি ফিডব্যাক দিলেন, ফিডব্যাক দেওয়ার পর জিনিসটাকে ভালো হয়ে আসলো এবং গুছায় হইলো কাজ। সো আই হোপ আমি এক্সপ্লেন করতে পারছি কীভাবে করে একদম শুরু থেকে আপনার প্রোডাক্টটা মানে বিল্ড করার আগ পর্যন্ত কী করতে হবে না করতে হবে, আমি আই হোপ এক্সপ্লেন করতে পারছি। কোডে হাত দেওয়ার আগে যদি আপনি একটু টাইম দেন, ফাউন্ডেশনটাতে একটু যদি টাইম দেন, 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দেন, ট্রাস্ট মি আপনি ওইখানে ধরেন না হয়তো বা আপনি 200 ঘন্টা বাঁচায় ফেলবেন। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো ওই 2 ঘন্টা 200 ঘন্টার সময়ের আমি বলবো মূল্য, আর আমি যদি বাড়ায় না বলি আর কি। হ্যাঁ, সো আই হোপ দিস ওয়াজ হেল্পফুল। আই হোপ এরপর থেকে আপনি যে কোনো কিছু বিল্ড করার আগে চিন্তা করবেন। অ্যান্ড ইফ দিস ইজ হেল্পফুল, প্লিজ কিপ অন ওয়াচিং দ্য নেক্সট ভিডিও। অ্যান্ড আমরা হচ্ছে কন্টিনিউ করবো ওয়ার উই টক অ্যাবাউট হাউ to build an app or website or anything else that you want with Claude Code. Thank you so much. I hope this was helpful. দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।